2025 সালের বাংলাদেশকে কিভাবে পেলাম আমরা, আর সামনে কি হতে চলেছে? স্বপ্ন কি নতুন করে তৈরি হবে, নাকি স্বপ্ন ভেঙে যাবে? দ্রব্যমূল্যের যে নাভিশ্বাস উঠে গেছে তা থেকে কি মুক্তি পাবো? হাসি মুখে বাঁচতে পারবো এ দেশে, নাকি নতুন করে শুরু হবে টালমাটাল অবস্থা? পেতে পারি নতুন বন্ধু, জেগে উঠতে পারে পুরনো শত্রু। রোহিঙ্গাদের তাদের দেশে কি আদৌ ফেরানো সম্ভব হবে? কি করা উচিত আমাদের? অনুকরণ চ্যানেলে আপনাকে স্বাগতম। চলুন জেনে নেই বর্তমান ও ভবিষ্যৎ বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক অবস্থা। 2025 সাল বছরের শুরুতেই এলো বড় ধাক্কা। বাংলাদেশ অর্থ বছরের মাঝামাঝি সময়ে এসে হুট করে শতাধিক পণ্য ও সেবার মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়ানোর পাশাপাশি ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি বন্ধ ঘোষণা করে সরকার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দিক থেকে এ বিষয়ে কোনো ব্যাখ্যা না দেয়া হলেও অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা মনে করছেন রাজস্ব আদায়ের ধস নামার প্রভাব ঠেকাতে এবং IMF এর কাছ থেকে অতিরিক্ত $1 বিলিয়ন পাওয়ার জন্যই সরকার কর আদায়ের এই সহজ পথ বেছে নিয়েছে। যারা সিগারেট খান ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা না গেলেও নতুন করে সিগারেটের দাম শুনে হার্ট স্ট্রোক করতে পারেন অবশ্যই। এটি ভেবে অন্যদের খুশি হবার কারণ নেই। ভ্যাট বা মূল্য সংযোজন কর বাড়ানোর কারণে মোবাইল ফোনে কথা বলা, ইন্টারনেট ব্যবহার, জামা কাপড়, রেস্তোরাঁর খাবার, ঔষধ, মিষ্টি, ফলের রস এবং LP গ্যাস সহ অনেক খাতেই মানুষের খরচ বেড়ে গেছে। 2025 শিক্ষাবর্ষ থেকে 2012 সালের সৃজনশীল কারিকুলামে ফিরছে দেশের শিক্ষা ব্যবস্থা। পুরাতন বই এর অনেক গল্প ও কবিতা বাদ পড়ে এসেছে নতুন গল্প ও কবিতা। সংযুক্ত হয়েছে কিছু মহামান্য ব্যক্তিবর্গের জীবনী এবং 2024-এর গণ অভ্যুত্থান। 2025 সালের রাজনীতি নিয়ে আপনার কোনো চিন্তার কারণ না থাকলেও যারা ঘুষখোর, দুর্নীতিবাজ রাজনীতিবিদ তাদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। সংবিধান সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সুপারিশে বলা হয়েছে এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। বর্তমান এক কক্ষ বিশিষ্ট আইনসভার পরিবর্তে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের প্রস্তাব রাখা হয়েছে। সংরক্ষিত নারী আসনের পরিবর্তে 100 জন নারী সদস্য জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবে। এটি নারী ক্ষমতায়নের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ। মোট আসনের ন্যূনতম 10% তরুণ তরুণীদের জন্য বরাদ্দ রাখতে হবে। পাশাপাশি সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স 25 থেকে কমিয়ে 21 বছর করা হয়েছে। তরুণদের জন্য রাজনীতির দরজা খুলে দেওয়া হলো। সংসদ সদস্যদের আর স্থানীয় উন্নয়ন প্রকল্পের কোনো কর্তৃত্ব থাকবে না। এটি পরিচালনা করবে স্থানীয় সরকার, অর্থাৎ চেয়ারম্যান, মেম্বার ও মেয়র। কোনো ব্যক্তি যদি ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হন তবে তিনি আর প্রার্থী হতে পারবেন না। গুরুতর দুর্নীতি, অর্থ পাচার বা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকলে প্রার্থী অযোগ্য ঘোষিত হবেন। যদি কোনো আসনে 40% ভোট না পড়ে তবে সেই আসনে পুনরায় নির্বাচন হবে। সাথে না ভোটের বিধানও রাখা হয়েছে। কালো টাকা সাদা করা রাষ্ট্রীয় চর্চা পুরোপুরি বন্ধ করার প্রস্তাব করা হয়েছে। বন্ধুরা, যদি এই সুপারিশগুলো কার্যকর হয় তবে আমাদের দেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হবে। আপনারা কি মনে করেন এই পরিবর্তনগুলো আমাদের দেশের জন্য কতটা কার্যকর হবে? 2025 সালে বাজারে আসছে নতুন নোট, তবে এখানে একটি বড় পরিবর্তন দেখা যাচ্ছে। নতুন নোটগুলো থেকে বাদ পড়বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। নতুন সরকার মাত্র 3 মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভে হাত না দিয়েও $5 বিলিয়ন বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। এর মধ্যে স্বল্পমেয়াদী $2 বিলিয়ন ও দীর্ঘমেয়াদী $3 বিলিয়ন রয়েছে। ফলে শুধু বেসরকারি খাতেই বিদেশি ঋণ কমেছে $121 কোটি, যা শতকরা হিসাবে প্রায় 11%। আগামী বছরগুলোতে মূল্যস্ফীতি, ঋণ সংকট ও দ্রব্যমূল্যের ধাক্কা, এই তিনটি বিষয়কে বাংলাদেশের অর্থনীতির প্রধান ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $24 বিলিয়ন ছাড়িয়ে গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ $24.8 বিলিয়ন। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF BPM-6 গণনার মান অনুযায়ী রিজার্ভ $20 বিলিয়ন বেশি। 2023 সালের শেষের দিকে খোলা বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে ডলার বিক্রি করা হয়। এ সময় প্রতি ডলারের দাম ঠেকেছিল প্রায় 130 টাকা, যা বর্তমানে 121 টাকায় নেমে এসেছে। এতে অনিশ্চয়তা কাটতে শুরু করেছে তেল, গ্যাস ও অন্যান্য দরকারি পণ্য আমদানিতে। বাংলাদেশের সামরিক শক্তি 2025 সালে একটি নতুন উচ্চতায় পৌঁছেছে। 35তম অবস্থানে উঠে আসা বাংলাদেশ এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী গঠনে অগ্রসর হচ্ছে। চলুন বিস্তারিত জানি। 2025 সালে বাংলাদেশের সামরিক শক্তির অবস্থান 35তম। গত বছরে যেখানে ছিল 37তম, সেখানে এখন 2 ধাপ এগিয়ে বাংলাদেশের সামরিক বাজেট বর্তমানে $4.3 বিলিয়ন, যা আগের বছরের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। এই বাজেটের মাধ্যমে সেনাবাহিনী,
নৌবাহিনী এবং বিমান বাহিনী তাদের শক্তি আরও বৃদ্ধি করেছে। এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ লালমনিরহাট বিমানবন্দরটি 4 যুগের বেশি সময় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার এই বন্দরটি পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণ করেছেন। এতে ভারতের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে 1,63,000 সদস্য নিয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। তাদের হাতে রয়েছে 320টি যুদ্ধ টাইম, 11,584টি সেলফ প্রোফাইল এবং 110টি MLRS রকেট। আধুনিক অস্ত্রশস্ত্র ও প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো পরিস্থিতিতে প্রস্তুত। এই শক্তির মাধ্যমে দেশের নিরাপত্তা আরও শক্তিশালী হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীরও রয়েছে অভূতপূর্ব শক্তি। 2025 সালে নৌবাহিনীর হাতে রয়েছে 118টি যুদ্ধজাহাজ, যার মধ্যে 60টি ক্রুজার, 6টি ফরমেট, 2টি সাবমেরিন এবং 61টি পেট্রোল শিপ। আধুনিক মিসাইল ও ড্রোন যুক্ত হওয়ায় বাংলাদেশ নৌবাহিনী বিশ্বের শক্তিশালী নৌবাহিনীগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিতি পাচ্ছে। 2025 সালে বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে 214টি এয়ারক্রাফট নিয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। এর মধ্যে 42টি ফাইটার প্লেন, 17টি ক্লাস ফোর্স এবং 86টি স্পেশাল মিশন বিমান রয়েছে। শীঘ্রই চীন থেকে নতুন হেলিকপ্টার আসবে এবং যুক্তরাষ্ট্র থেকে আধুনিক অ্যাটাক হেলিকপ্টার আসবে, যা বিমান বাহিনীর শক্তি আরও বৃদ্ধি করবে। তুরস্কের তৈরি বিশ্বের সবচেয়ে শক্তিশালী বায়রাক্টার TB2 ড্রোন এখন বাংলাদেশের হাতে এবং অতি সম্প্রতি বাংলাদেশ হতে একটি সামরিক বাহিনীর প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছেন এবং তাদের তৈরি যুদ্ধবিমান JF-17 থান্ডার এর প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়াও বাংলাদেশ সামরিক প্রযুক্তিতে বেশ কিছু উন্নতি করেছে। পাকিস্তান থেকে $200 মিলিয়ন অত্যাধুনিক মিসাইল সংগ্রহ করা হয়েছে, যা বাংলাদেশকে আরও শক্তিশালী করেছে। নতুন প্রযুক্তি এবং যুদ্ধাস্ত্রের সংযোজন বাংলাদেশকে আরও সুদৃঢ় করেছে এবং তা দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় আরও কার্যকারী করেছে। বাংলাদেশ সামরিক বাহিনী কেবল দেশের নিরাপত্তাই নিশ্চিত করছে না, বরং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিরক্ষা মিশনে অংশ নিচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশ তার সামরিক শক্তিকে আরও শক্তিশালী করবে এবং পৃথিবীতে একটি সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমরা সবাই জানি, মিয়ানমারের জান্তা সরকার রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব ভূমি থেকে বিতাড়িত করেছে। সাম্প্রতিক সময়ে শোনা যাচ্ছে রোহিঙ্গাদের আবাসস্থল উখিয়ায় একটি শক্তিশালী নতুন গ্রুপ আরাকান আর্মি জাগ্রত হয়েছে। এই গ্রুপটি মিয়ানমারের জান্তা সরকারকে হারিয়ে দিয়েছে এবং উখিয়ায় নিয়ন্ত্রণ নিয়েছে। তবে বলা হচ্ছে আরাকান আর্মিও রোহিঙ্গাদের প্রতি বিশেষ সহানুভূতিশীল নয়। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, আন্তর্জাতিক শক্তির সহায়তা ছাড়া এবং গভীর কূটনৈতিক কৌশল ছাড়া রোহিঙ্গাদের কি তাদের নিজ ভূমিতে ফেরানো সম্ভব? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। 2025 সালে বাংলাদেশ এর শান্তি ও সমৃদ্ধি কামনা করে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি তথ্যগত কোনো ভুল থাকলে সংশোধন করবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা ও মন্তব্য আমাদের অনুপ্রেরণা যোগায় আরও ভালো ভিডিও তৈরি করার জন্য। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।